আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। তো গতদিন আমরা লবণের দুই ধরনের মূলকের পরিচয় জেনেছিলাম। কি কি ছিল স্যার মনে আছে? স্যার ক্ষারীয় মূলক আর অম্লীয় মূলক। ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক। চিনব কি দিয়ে ক্ষারীয় বা অম্লীয়? কিভাবে চিনব? মানে ক্ষারীয় কোনগুলো আর অম্লীয় কোনগুলো কিভাবে বুঝবো আমরা? স্যার কোন মৌল যখন বিক্রিয়া করে যেটা যেটা উৎপন্ন হয় সেটা হলো ক্ষারীয় মূলক। ভেরি গুড। তাহলে যেগুলো ক্ষার থেকে আসে, যে লবণের যে অংশটা ক্ষার থেকে আসে সেটা হচ্ছে ক্ষারীয় মূলক, আর যেটা অ্যাসিড থেকে আসে সেটা হচ্ছে অম্লীয় মূলক। সাধারণত ক্যাটায়ন গুলো ক্ষারীয় মূলক হয় আর অ্যানায়ন গুলো অম্লীয় মূলক হয়। একটা লবণের সংকেতের মধ্যে শুরুতে যেটা থাকবে, শুরুতে যে ধাতুটা থাকবে সেটা হচ্ছে ক্ষারীয় মূলক, আর পরে অধাতু অংশ যেটা থাকবে সেটা অম্লীয় মূলক। তাহলে আমরা বিভিন্ন ক্ষারীয় মূলকের ইয়াও দেখেছিলাম যে আমাদের মোট 8টা ক্ষারীয় মূলক আছে সিলেবাসে। সে 8টা ক্ষারীয় মূলক এর মধ্যে আমরা সম্ভবত গতকাল 5টা করেছিলাম, সাথে ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্যটা দেখেছিলাম। আজকে আমরা পড়বো আমাদের যে বাকি যে 3টা আছে সেই 3টা এবং অম্লীয় মূলকগুলো সমাপ্তকরণ। অম্লীয় মূলক হিসেবে আমাদের সিলেবাসে আছে 3টা, ক্লোরাইড, সালফার এবং কার্বনেট। তাহলে গতকালের ক্লাসে একটা কথা আমরা বলেছিলাম যে আমরা একই পদ্ধতিতে 3টা আয়নকে শনাক্ত করতে পারি। কি কি ছিল স্যার মনে করে? ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তাহলে আমরা একই টেকনিক, একই প্রসিডিউর 3টা আয়নকে শনাক্ত করতে পারি। বলতে পারবে কিনা কেউ কিভাবে শনাক্ত করতে পারি 3টা আয়নকে একই পদ্ধতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে। হ্যাঁ, অনন্যা বলতেছো। হ্যাঁ বলো, অনন্যা বলো, পরে পুরোটা বলো। স্যার অ্যালুমিনিয়ামের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে সাদা অধক্ষেপ পড়বে। এরপর এটার সাথে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি করে যোগ করি তাহলে সাদা অধক্ষেপটা দ্রবণীয় হয়ে যাবে। এরপরে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। দেন যদি আবার অধক্ষেপটা ফিরে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যালুমিনিয়াম আছে। আর যদি অদক্ষেপ না আসে তাহলে আমরা জিঙ্ক বলবো যে জিঙ্ক। জিঙ্ক আছে। আর যদি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরেও পদক্ষেপ দ্রবীভূত না হয় তাহলে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ঠিক আছে স্যার, তাহলে আমরা এই একই টেকনিকে 3টা আয়নের শনাক্ত করে তুলতে পারি। তাহলে এর মধ্যে আবার আমরা গতদিন আরেকটা পড়েছিলাম যে যদি আমরা জিঙ্ক আয়নকে শনাক্ত করতে যাই, আমাদের আরেকটা টেকনিক ছিল যদি আমরা শেষ ধাপে গিয়ে হাইড্রোজেন সালফাইড যোগ করি তাহলে অদক্ষেপটা আবার ফিরে আসতে পারে। হাইড্রোজেন সালফাইড যোগ করার পর যদি অদক্ষেপ ফিরে আসে তাহলে আমরা সেক্ষেত্রে বুঝতে পারি আমাদের নমুনা লবণের মধ্যে জিঙ্ক আছে। যেমন এই বিক্রিয়াটা আমরা গতদিন করেছিলাম এবং এগুলো মনে পড়া হয়েছিল গতকাল। জি স্যার। এই রিঅ্যাকশন গুলোতে কোনো সমস্যা? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসা যাক ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ আমরা আগে যেটা বলেছি একটু আগে সেটা দিয়ে বললে হবে, অথবা আমাদের যদি স্যার স্পেসিফিক বলেই দেয় যে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে কিভাবে এটা শনাক্ত করবে, তখন সেক্ষেত্রে স্যার আমাদেরকে এইটা করতে হবে। আমরা কষ্ট করে 2টা টেকনিক মনে রাখবো। একটা হচ্ছে আগে যেটা বলছি সেভাবে আমরা ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের নমুনা লবণ যেটা আছে সেই নমুনা লবণের মধ্যে আমরা অ্যামোনিয়াম অক্সালেট লবণ যোগ করব। অ্যামোনিয়াম অক্সালেট লবণ যোগ করার পরে যদি সাদা বর্ণ অধক্ষেপ আসে তাহলে বুঝে নিব আমাদের নমুনা লবণের মধ্যে ক্যালসিয়াম আয়ন আছে। এখন এই অ্যামোনিয়াম যে অধক্ষেপটা আসবে সেই অধক্ষেপের মধ্যে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে কিন্তু অধক্ষেপটা আবার দ্রবীভূত হয়ে যাবে। কি কি বলছি? নমুনা লবণের মধ্যে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করার পরে প্রথম ধাপে সাদা বর্ণ অধক্ষেপ তৈরি হবে, সেই সাদা অধক্ষেপের মধ্যে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে, তাহলে অধক্ষেপ দূর হয়ে যাবে। যদি অধক্ষেপ দূর হয়ে যায় তাহলে আমরা বুঝে নিব আমাদের নমুনা লবণের মধ্যে ক্যালসিয়াম আছে। এখন এই যে অ্যামোনিয়াম অক্সালেট এটা কিন্তু আমাদের জন্য নতুন একটা বিকারক। অ্যামোনিয়াম অক্সালেট এটার সংকেতটা যদি আমরা দেখতে যাই, আমাদের সংকেতটা হচ্ছে এরকম, দেখো সংকেতটা কিছু দেখতে পাচ্ছি, COONH4 তাহলে এই যে অ্যামোনিয়াম অক্সালেট লবণ এটা আসছে মূলত একটা অ্যাসিড থেকে। অ্যাসিডের নামটা কি বলতে পারবো স্যার? অক্সালিক অ্যাসিড, যেহেতু অক্সালেট যেহেতু বলতেছি তাহলে বোঝা যাচ্ছে এখানে স্যার অক্সালিক অ্যাসিড থেকে। অক্সালিক অ্যাসিড থেকে আসছে। তো অক্সালিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটাই তাহলে এই লবণটা উৎপন্ন হবে, অ্যামোনিয়াম অক্সালেট। কারণ অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি জানি স্যার? ওই যে আমাদের মৌমাছি বা ভীমরুলের লালা থেকে যে অ্যাসিডটা নিঃসৃত হয়,
মৌমাছি কামড় স্যার খেয়েছো কখনো? HOOC হ্যাঁ, কেউ কি মৌমাছি কামড় খেয়েছো বা ভিমরুল? জি স্যার। হ্যাঁ, না স্যার এক্সপেরিয়েন্স আছে? অনেক ব্যথা করে। স্যার আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আচ্ছা, অনেক মজা না কামড়গুলা? হ্যাঁ, অনেক বেশি ব্যথা করে। আচ্ছা, স্যার তাহলে অনেক বেশি ব্যথা করে। আচ্ছা, তাহলে ওদের লালাতে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা হচ্ছে স্যার অক্সালিক অ্যাসিড, COOH COOH। পাশাপাশি দুইটা কার্বক্সিল গ্রুপ থাকে সেটাকে আমরা বলি অক্সালিক অ্যাসিড। এখন এই অক্সালিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে এই ধরনের অ্যামোনিয়াম অক্সালেট লবণটা তৈরি হবে। ঠিক আছে, হাইড্রোজেন গুলোকে অ্যামোনিয়াম আয়ন প্রতিস্থাপিত করে অ্যামোনিয়াম অক্সালেট লবণ উৎপন্ন করে। দেখো তাহলে আমাদের যে নমুনা লবণ সেই নমুনা লবণের মধ্যে যদি ক্যালসিয়াম থেকে থাকে, ক্যালসিয়াম এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করার পরে ক্যালসিয়াম অক্সালেটের সাদা বড় পদক্ষেপ উৎপন্ন করে। তাহলে স্যার এই যে আমরা যে বললাম ক্যালসিয়াম এসে এখান থেকে অ্যামোনিয়ামকে সরাই দিবে, তার ক্যালসিয়ামের যোজনী কত? 2 স্যার 2। আর অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, এই জন্য একটা ক্যালসিয়াম এসে এই যৌগটা থেকে অ্যামোনিয়াম অক্সাইড থেকে দুইটা অ্যামোনিয়ামকে সরাই দিবে। কাজে ওই দুইটা অ্যামোনিয়ামের জায়গায় এখন আমরা বসাবো কাকে? ক্যালসিয়ামকে। সংকেতটা হচ্ছে এরকম, দেখো অ্যামোনিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করার পরে এটা হচ্ছে সংকেত হচ্ছে এরকম, দেখো ক্যালসিয়ামের হাত দুইটা, সে দুই হাত দিয়ে দুইটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। দুইটা অ্যামোনিয়াম ছিল, সেই দুইটা অ্যামোনিয়ামকে সরাই ওই অক্সিজেন গুলোর সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হচ্ছে, তার এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এইভাবে এটা হচ্ছে গাঠনিক হিসেবে তোমরা এভাবে লিখতে পারো, অথবা একটু শর্টকাটে যদি লিখতে চাও তাহলে এভাবে লিখবা CaC2O4। সি কয়টা স্যার এখানে সংকেতের মধ্যে? কার্বন দুইটা না? CaC2O হচ্ছে কয়টা? 4টা। চারটা। তাহলে CaC2O4 লিখতে হবে। পারলে গাঠনিক হিসেবে তো লিখবা, যদি গাঠনিক হিসেবে না পারো তাহলে CaC2O4। তাহলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয় এবং অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। তাহলে এটা ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হবে। এখন আমাদের শেষ কাজ যেটা ছিল সেটা হচ্ছে স্যার যে অদক্ষেপ যেটা পেয়েছি সেটার মধ্যে যদি আমরা আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে, অদক্ষেপটা দূর হয়ে যাবে। এখন দেখো রিঅ্যাকশনটা কি হবে, যে ক্যালসিয়াম অক্সালেটের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড হবে এবং তার অক্সালিক অ্যাসিড আবার ফিরে আসবে। দেখো তাহলে ক্যালসিয়াম অক্সালেট, এই যে আমি এটা জায়গা নেই বলে এখানে লিখি নাই, যেহেতু স্লাইড জায়গা হচ্ছে দেখো এটা আবার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তাহলে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হবে, ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, সাথে ক্যালসিয়াম যখন চলে যাবে তখন এখানে আবার হাইড্রোজেন গুলো ফিরে আসবে। এখানে যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন গুলো এখানে আবার ফিরে আসবে। হাইড্রোজেন গুলো ফিরে আসায় আবার কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড এবং অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডটা কিন্তু পানিতে দ্রবণীয়, ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, যে কারণে দুইটাই দ্রবণীয় হওয়ার কারণে অদক্ষেপ যেটা তৈরি হয়েছিল সেই অদক্ষেপটা দূর হয়ে যায়, অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়। বুঝছি? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের পদ্ধতি, এবং এগুলো করার ক্ষেত্রে অনেকটা ঝামেলা পোহাতে হয় আমাদেরকে, রিঅ্যাকশন গুলো লিখে টিকে এত ডিজাইন করা অনেক ঝামেলা, যথেষ্ট সময় লাগে। এরপর আসা যাক সোডিয়াম আয়নের শনাক্তকরণের পদ্ধতি। তার সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য যে বিকারকটা আমরা ব্যবহার করব সেই বিকারকটার নাম একটু বড়, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সংকেতটাও বড়। আমাদের নমুনা লবণের মধ্যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করার পরে যদি আমরা সাদা বর্ণের অদক্ষেপ পাই তাহলে আমরা বুঝে নিব আমাদের নমুনা লবণের মধ্যে সোডিয়াম আয়ন আছে। এখন এই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের কথা বললাম, এটা সংকেতটা দেখি একটু। দেখো K2H2Sb2O7, সংকেতটা একটু বড়। K2H2Sb2O7, তার মানে পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, অ্যান্টিমনি আছে, অক্সিজেন আছে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, তার সঙ্গে যদি আমাদের নমুনা লবণটা যদি সোডিয়াম ক্লোরাইড হয়ে থাকে তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মেশানো হলে দেখা যাবে সোডিয়াম এখান থেকে পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে। সোডিয়াম এসে পটাশিয়ামকে সরিয়ে দিবে, তাহলে যেহেতু এখানে দুইটা পটাশিয়াম আছে, দুইটা পটাশিয়ামকে সরিয়ে দিলে এখানে দুইটা সোডিয়াম আসবে। রিঅ্যাকশনটা সোজা, যৌগটা একটু বড় কিন্তু রিঅ্যাকশনটা সোজা। সোডিয়াম এসে পটাশিয়ামকে সরিয়ে দিবে, তখন হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট Na2H2Sb2O7, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হবে। বুঝতে এই চিহ্নটা কি জন্য দিছি বুঝতে পারছি? এর আগে কথায় জিজ্ঞেস করছে। ভেরি গুড। এই চিহ্নটা দিয়ে মূলত অদক্ষেপ বোঝা, আর যদি এটাকে উল্টে দিতাম উপরের দিকে, উদয়। ভেরি গুড, গ্যাসের জন্য ওই চিহ্নটা দেওয়া হবে না। এর আগে ওই F1 সেকশন থেকে একজন জিজ্ঞেস করছে এই চিহ্নটাকে আমি এভাবে কেন দিচ্ছি। আচ্ছা, এখন আসছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা আয়ন, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ পদ্ধতি। এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মূলকের মধ্যে সর্বশেষ আয়ন।
অ্যামোনিয়াম আয়ন এটাকে শনাক্ত করার জন্য আমরা যে দ্রবণটা ব্যবহার করবো সেই দ্রবণটার নাম হচ্ছে নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণটা তৈরি করা হয় মূলত দুইটা যৌগকে মিশিয়ে। কি কি স্যার? একটা যৌগের নাম হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, তার সঙ্গে ক্ষার। তাহলে পটাশিয়াম লিখবো K2, টেট্রা আয়োডো, টেট্রা মানে 4, আয়োডো মানে আয়োডিন থাকবে, মার্কিউরেট মানে মার্কারি থাকবে, Hg থাকবে। তাহলে পুরো যৌগটা সংকেত কি হবে? K2Hg(I4), পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। এটার সঙ্গে যখন আমরা সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশাবো তখন দেখবো যে ওদের মিশ্রণটা একটা স্বচ্ছ দ্রবণ হয়। এটা পরিষ্কার পানির মতো ধরনের একটা পরিষ্কার স্বচ্ছ দ্রবণ হয়। এই দ্রবণের মধ্যে যদি আমরা আমাদের নমুনা লবণটা মেশাই, নমুনা লবণ মেশানোর পরে যদি এই ধরনের বাদামি বর্ণের কোনো অতক্ষেপ পাই তাহলে আমরা বুঝে নিব আমাদের নমুনা লবণের মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে। অ্যামোনিয়াম আছে। বুঝছি স্যার? এখন এখানকার রিয়েকশন গুলো একটু বড় এবং একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। আগে রিয়েকশন গুলো সহজ ছিল, এখন পর্যন্ত আমরা যা পড়ছি আজকে এই যে এখানকার রিয়েকশনটা একটু বড়। প্রথম ধাপে দেখা যায় আমাদের নমুনা লবণটা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, ধরে নিলাম নমুনা লবণটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রথম ধাপে আমাদের যে ক্ষার যোগ করছে সেই ক্ষারের সাথে বিক্রিয়া করবে। কি উৎপন্ন হবে দেখো তো? NaCl। এরপরে অ্যামোনিয়াম থেকে একটা H, এখানকার একটা OH এর সাথে মিলে পানি। তাহলে এখান থেকে একটা H চলে গেলে কি থাকবে স্যার? NH4 থেকে একটা H চলে গেলে NH3 থাকবে, অ্যামোনিয়া থাকবে, তিনটা এস থাকবে আর অ্যামোনিয়া থাকবে আর কি। ক্লোরিন তো সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড হিসেবে চলে যাচ্ছে, একটা H একটা OH এর সাথে মিলে পানি উৎপন্ন করে ফেলছে। ঠিক আছে? যেহেতু এখানে একটা হচ্ছে H+, অ্যামোনিয়াম আয়নের মধ্যে কিন্তু একটা হচ্ছে কি H+, নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এই অ্যামোনিয়াম আয়নটা তৈরি হয়। ঠিক আছে? এই হাইড্রোজেন আয়নটা OH এর সাথে মিলে পানি উৎপন্ন করে, তাহলে এখানে থাকবে অ্যামোনিয়া। প্রথম ধাপের বিক্রিয়াটাই বুঝছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর দেখো আমরা এই যে ন্যাসলার দ্রবণটা আমরা ব্যবহার করছি সেখানে আমাদের একটা যৌগ ছিল না যে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, সেটা কিভাবে তৈরি করা হয়? সেটা তৈরি করা হয় মূলত আমরা যখন ওই যে সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা যে বেড়ে যায় সেখানে পড়ছিলাম যে মার্কিউরিক আয়োডাইড তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইডকে মেশালে এই পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এটা তৈরি হয়। তাহলে এটা দেখো দ্রবণের মধ্যে কিন্তু এটা আবার বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হচ্ছে? আবার দেখো মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? এই পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট দ্রবণে বিয়োজিত হয়ে যায় বা ভেঙে যায়, ভেঙে গিয়ে মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। এই যে মার্কিউরিক আয়োডাইড উৎপন্ন হচ্ছে এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি। দেখো 2 মোল মার্কিউরিক আয়োডাইড যদি লিখি তাহলে সেখান থেকে এভাবে লেখা যায় Hg2I4 লেখা যায়, টেট্রা আয়োডো মার্কিউরেট জি স্যার। Hg2I4। এখানে দেখো 2 দিয়ে গুণ করে দাও, এখানে Hg2I4 টেট্রা আয়োডো মার্কিউরেট এটা তৈরি হয়। এটার সাথে যদি পরবর্তী আমরা আমাদের এখানে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেই অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, এখানে দেখো আমাদের 2 দিতে হবে, অ্যামোনিয়ার আগে এখানে 2। তো 2 মোল অ্যামোনিয়া যখন আমরা লিখবো, এখন দেখো একটু সংকেতটা যদি একটু এভাবে লিখে একটু বোর্ডের দিকে তাকাই, এখানে স্যার স্লাইডে এত কিছু দেখানো আসলে রিঅ্যাকশন লেখা অনেক ঝামেলা, একটু বোর্ডের দিকে তাকাই। আমরা যদি এখানে 2 মোল অ্যামোনিয়া লিখি, 2 মোল অ্যামোনিয়াকে কি এভাবে লিখে যায় যে NH4 NH2 এভাবে তো নিশ্চয়ই লেখা যাবে। তো এটার সঙ্গে যখন আমরা Hg2I4 এটার সঙ্গে যখন বিক্রিয়া ঘটাবো তখন দেখবো এখানকার অ্যামোনিয়াম আয়ন এখান থেকে একটা আয়োডিনের সাথে মিলে, যেহেতু অ্যামোনিয়াম আয়নের যোজনী হচ্ছে 1, সেজন্য এখান থেকে একটা আয়োডিনের সাথে মিলে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন করবে NH4I। তাহলে এখানে কি থাকবে? Hg2I3। Hg2I3 এর সাথে এই অ্যামিনোগুলোটা যুক্ত হয়ে উৎপন্ন হয় একটা জটিল যৌগ NH2Hg2I3। NH2Hg2I3 এইখানে যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের এই বাদামি বর্ণের অবক্ষেপটা তৈরি হয় এবং এই অবক্ষেপ থেকে আমরা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতে পারি। আবার বলতে হবে স্যার? তো দেখো অ্যামোনিয়ার আগে যদি আমরা 2 দিই তাহলে এটাকে এভাবে লিখতে পারি NH4 NH2 তার সঙ্গে মার্কিউরিক আয়োডাইড এটা যুক্ত করতেছি। NH4 অ্যামোনিয়াম আয়ন এখান থেকে একটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন করে, সাথে অ্যামিনো মূলকটা এই অংশটার সঙ্গে যুক্ত হলে একটা
জটিল যৌগ উৎপন্ন করে অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড। অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অতক্ষেপ তৈরি করে। বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, তাহলে এভাবে আমরা দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতে পারি। যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটা বাদামি বর্ণের একটা অতক্ষেপ তৈরি করে। তাহলে আমাদের ন্যাশনাল বিকারক এটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে, এটা একটু ভালো করে দেখে নিও। এখন আসা যাক আমাদের অম্লীয় মূলকগুলো শনাক্তকরণের পদ্ধতি। অম্লীয় মূলকের মধ্যে আমাদের সিলেবাস আছে 3টা, ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট। এদের মধ্যে ক্লোরাইডকে শনাক্ত করার জন্য যে বিকারকটা আমরা ব্যবহার করব সেটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। দেখো আমাদের নমুনা লবণের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করার পরে, সিলভার নাইট্রেট এটা কিন্তু পানিতে দ্রবণীয়, স্বচ্ছ দ্রবণ, মজুদ দ্রবণ, সেটাও স্বচ্ছ দ্রবণ। এই দুটো স্বচ্ছ দ্রবণকে যখন আমরা মেশাবো তখন দেখবো যে যদি সাদা বর্ণ অতক্ষেপ তৈরি হয় তাহলে আমাদের নমুনা লবণের মধ্যে ক্লোরিন আছে, এটা আমরা নিশ্চিত হতে পারবো। এখন আমাদের আরো দুটো কাজ কিন্তু করতে হয়। আর দুটো কাজ করবো আমরা এখান থেকে সাদা অদক্ষেপ পাওয়ার পরে। একটা কাজ দেখো, যদি আমরা এই অদক্ষেপের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে অদক্ষেপটা দূর হয়ে যায় এবং পরবর্তীতে দেখো, অর্থাৎ আমরা এখানে বলছি যে অদক্ষেপটা তৈরি হচ্ছে সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারের মধ্যে দ্রবণীয়, কিন্তু অ্যাসিড দিলে অদ্রবণীয় যদি হয় তাহলে আমরা আমাদের নমুনা লবণের মধ্যে ক্লোরাইডের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবো। কি কি বলছি স্যার? আমাদের নমুনা লবণের সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করবো। সিলভার নাইট্রেট যোগ করার পরে আমরা সিলভার ক্লোরাইড, আমরা রিঅ্যাকশন যখন দেখবো যে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণ অদক্ষেপ উৎপন্ন হবে। সে অদক্ষেপটা অ্যাসিডে অর্থাৎ লঘু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়, অর্থাৎ অদক্ষেপের সঙ্গে যদি আমরা নাইট্রিক অ্যাসিড মিশাই অদক্ষেপ রয়ে যাবে, অদক্ষেপটা যাবে না। কিন্তু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয় তাহলে দেখবো যে অদক্ষেপটা দূর হয়ে যাবে। অদক্ষেপ দূর হয়ে একটা জটিল যৌগ তৈরি হয়। এই জটিল যৌগটা কিন্তু তোমরা পড়ছো, টলেন্ট বিকারক পড়ছিলা? জি স্যার। হ্যাঁ, এই টলেন্ট বিকারকটা তৈরি হয়। টলেন্ট বিকারক তৈরি হওয়ার কারণে দ্রবণটা, ওই অদক্ষেপটা দ্রবীভূত হয়ে একটা স্বচ্ছ দ্রবণ তৈরি হয়। তাহলে রিঅ্যাকশনটা দেখো, যে ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে যুক্ত হলে প্রথম ধাপে সিলভার ক্লোরাইড উৎপন্ন করে, সিলভার ক্লোরাইড অদক্ষেপ তৈরি হয়। সে অদক্ষেপ যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে মেশাই তাহলে দেখা যায় যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে, একটা জটিল যৌগ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলভার ক্লোরাইড যুক্ত হলে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হয়, পানি উৎপন্ন হয়। তাহলে অদক্ষেপটা দূর হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে। আর যদি নাইট্রিক অ্যাসিডের সাথে মেশাই তখন দেখবো এখানে কোনো রিঅ্যাকশন হবে না, অথবা অদক্ষেপ রয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমরা ক্লোরাইডকে শনাক্ত করতে পারি। এরপর হচ্ছে কার্বনেট এবং সালফেট। সর্বশেষ আমাদের জন্য দুইটা কার্বনেট স্যার আগে স্লাইড একটু দেন, স্ক্রিনশট মতো। রিঅ্যাকশন গুলো। জি স্যার। এখানে নামটা কিন্তু ডাইঅ্যামিন, এখানে নামটা একটু ভুল হয়েছে, আমার বানানটা একটু ভুল হয়েছে। ডাইঅ্যামিন, এখানে দুইটা ডাইঅ্যামিন। এখানে নো রিঅ্যাকশন বলতে কোনো বিক্রিয়া হয় না। হ্যাঁ, না বিক্রিয়া হয় না, অদক্ষেপে রয়ে যায়। ও ঠিক আছে, এটার নাম কি বলছে? ডাইঅ্যামিন। অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হিসেবে বসে তখন তার নাম হয় অ্যামিন। এখানে দিতে হবে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড লেখা হয়েছে এটা। জি স্যার। ওকে, তাহলে এরপর আমরা সালফেট এবং কার্বনেট এদের শনাক্তকরণ করি। এদের শনাক্তকরণের জন্য আমরা যে বিকারকটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তার আমাদের নমুনা লবণ, তার সঙ্গে যদি আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি, বেরিয়াম নাইট্রেট লবণ যোগ করার পর যদি সাদা বর্ণ অদক্ষেপ আসে তাহলে আমরা বুঝে নিব যে আমাদের নমুনা লবণের মধ্যে কার্বনেট বা সালফেট আছে। এবং স্যার আমরা কিভাবে নিশ্চিত হবো যে আসলে কি কার্বনেট আছে না সালফেট আছে? এভাবে নিশ্চিত হওয়া যাবে। এবং সালফেট দিলেও, অর্থাৎ যদি আমাদের নমুনা লবণের মধ্যে যে সালফেট থাকে সেটাও বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করবে। কার্বনেট থাকলেও সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হবে। তাহলে দুজনের জন্য কিন্তু সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হয়। কারণ আমরা সাদা অদক্ষেপ থেকে নিশ্চিত হতে পারবো না যে আমাদের নমুনা লবণের মধ্যে কি সালফেট আছে না কার্বনেট আছে। তো এটা নিশ্চিত হওয়ার জন্য স্যার আমাদেরকে এই যে অদক্ষেপটা আমরা পেলাম, এটার মধ্যে আমাদের সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত করতে হবে। অ্যাসিড যুক্ত করার পরে আমরা জানি যে যদি ধাতুর কার্বনেট হয়, কার্বনেট গুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? একটা বৈশিষ্ট্য অদ্রবণীয়। না স্যার,
অ্যাসিড একটা বৈশিষ্ট্য দেখো, অ্যাসিড গুলো ধাতুর কার্বনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? একটু চিন্তা করে দেখো, মনে করে ক্যালসিয়াম কার্বনের সাথে আমি তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া লিখতে বললাম, কি উৎপন্ন হতে পারে? বুদবুদ গ্যাস উৎপন্ন হবে। ভেরি গুড। তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। যদি আমাদের নমুনা লবণের মধ্যে যদি কার্বনেট থাকে, এই কার্বনেট গুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে এবং পদক্ষেপ গুলো চলে যাবে। কিন্তু যদি না যায়, পদক্ষেপ যদি না যায় তাহলে আমরা বুঝে নিব, অর্থাৎ যদি কোনো বুদবুদ তৈরি না হয় বা পদক্ষেপ যদি না যায় তাহলে বুঝে নিব আমাদের নমুনা লবণের মধ্যে সালফেট আছে। তাহলে এটাও লিখে নিতে পারো, অথবা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বুঝে যায় স্যার নাকি কঠিন লাগতেছে? স্যার একটা দুইটা পড়লে তো মনে থাকে, কিন্তু স্যার এতগুলো কিভাবে মনে থাকবে? এতগুলো কিভাবে মনে রাখতে থাকবে? অম্লীয় মূলকগুলো সোজা, ক্ষারীয় মূলকের মধ্যে তোমরা ওই যে আমি যে টেকনিকে পড়ছিলাম যে একই টেকনিকে তিনটা আমি মনে রাখা, যেমন ফেরিক একই টেকনিক, দুইটা একই টেকনিক হয়ে যায়, আর বাকি তিনটে আছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, তিনটে একই টেকনিক, তাহলে 5টা তো হয়ে গেছে, 8টা থেকে 5টা একই টেকনিকে করে ফেলতে পারতেছো। বাকি তিনটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। যেমন সালফেট এবং কার্বনেট তো একই পদ্ধতি। নমুনা লবণের মধ্যে বেরিয়াম রেখে দিব, অদক্ষেপ আসবে, সাধারণ অদক্ষেপ আসবে, অদক্ষেপের সঙ্গে অ্যাসিড যোগ করা হলে যদি অদক্ষেপ চলে যায় এবং গ্যাসের বুদবুদ তৈরি হয় তাহলে কার্বনেট, যদি না যায় তাহলে সালফেট। এভাবে একটু কম্পেয়ার করে পড়তে হবে, কি জানতে পড়া একটু কম লাগে, না হলে সবগুলো যদি আলাদা আলাদা করে পড়তে চাই অনেক বেশি লাগবে ইজিলি। তো এখানে রিঅ্যাকশন গুলো দেখে নিতে হবে, এখানে রিঅ্যাকশন কি হচ্ছে। যদি আমাদের সালফেট হয়ে থাকে, নমুনা লবণের মধ্যে যদি সালফেট থাকে, সেই সালফেট বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়? বেরিয়াম সালফেট এবং নাইট্রেট উৎপন্ন করবে। ধর এখানে নাইট্রেট বলতে যদি আমার এটা সোডিয়াম সালফেট হয় তাহলে এখানে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, ক্যালসিয়াম সালফেট হলে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, বুঝছে? যেটা থাকে সেটার একটা নাইট্রেট লবণ উৎপন্ন করবে, সাথে বেরিয়াম সালফেটের সাদা বর্ণ পদক্ষেপ তৈরি হবে। বেরিয়াম সালফেট কিন্তু পানিতে মিশে না। জি স্যার। আচ্ছা, আবার দেখো এই বেরিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে না, এই জন্য এটা অদ্রবণীয় থাকে। সালফেট মূলক আমরা এভাবে নিশ্চিত হতে পারি। কিন্তু যদি কার্বনেট হয়, দেখো উৎপন্ন হচ্ছে কি স্যার? নাইট্রেট আয়ন বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করার পরে নাইট্রেট আয়ন এবং বেরিয়াম কার্বনেট, তো যেহেতু এটা একটা ধাতু কার্বনেট, অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে লবণ এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এবং বেরিয়াম যে লবণটা উৎপন্ন সেটা পানিতে দ্রবণীয় হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে গ্যাসের বুদবুদ দেখে এবং অদক্ষেপ যে দ্রবীভূত হয়ে যাচ্ছে সেটা দেখে আমরা কার্বনের মৌলিকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবো। এগুলো কি তুলে নিছো? তুলে নিছো এগুলো ছবি? না স্যার, লিখতেছি একটু। আচ্ছা, আমাদের আরেকটা টপিক আছে, এটা দিয়ে শেষ এই পার্টটা। এরপর আমরা আগামী দিনে ক্যালাসন পার্টটা করবো। ক্যালাসন আংশিক মিশ্র উপাদান পৃথক করার যে পার্টটা আছে। আজকে সম্ভবত এই যে 41 জন আছে, একজন অ্যাবসেন্ট শুধু। অ্যাসিস্ট্যান্ট নিয়ে রাখো, কে অ্যাবসেন্ট হয়ে রাখো। স্যার লিখছি। লিখে হচ্ছে। এখন দেখো এই প্রশ্নটা কিন্তু অনুধাবনের জন্য আসে। তোমরা যদি দেখো যে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম কেন? আমরা বেরিয়াম ক্লোরাইড দিলেও কিন্তু সালফেট আয়নকে আমরা শনাক্ত করতে পারতাম, কিন্তু বেরিয়াম ক্লোরাইড না দিয়ে কেন বেরিয়াম নাইট্রেট দিব? ঠিক আছে, দেখো এক্ষেত্রে দেখো আমরা বেরিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারতাম, কিন্তু বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলে সমস্যাটা কি হয়? সেই সমস্যাটা হচ্ছে দেখো বেরিয়াম ক্লোরাইড যদি আমরা ব্যবহার করতাম তা আমাদের নমুনা লবণের মধ্যে যদি ক্ষারীয় মূলক হিসেবে লেড আয়ন থাকতো, Pb2+ আয়ন থাকতো, সে Pb2+ বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে PbCl2 এর সাদা বর্ণ অদক্ষেপ তৈরি করতো। তাহলে আমাদের অদক্ষেপটা আসলে কি PbCl2 এর জন্য হচ্ছে নাকি বেরিয়াম ক্লোরাইড সালফেটের জন্য হচ্ছে সেটা আমরা নিশ্চিত হতে পারতাম না। আবার বলছি, আমাদের সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড যদি আমরা ব্যবহার করতাম, যদি মনে করি আমার এটা হচ্ছে PbSO4, আমার লবণটা হচ্ছে PbSO4, তাহলে PbSO4 বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হতো? বেরিয়াম সালফেট সাথে PbCl2।
তাহলে বেরিয়াম ক্লোরাইডের জন্য সাদা বর্ণ পদক্ষেপ, PbCl2 এর জন্য সাদা বর্ণ পদক্ষেপ। তাহলে পদক্ষেপটা আসলে কার জন্য আসছে, কি লেডের জন্য আসছে না সালফেটের জন্য আসছে, আমরা সেটা নিশ্চিত হতে পারতাম না। এই জন্যই মূলত বেরিয়াম ক্লোরাইডের জায়গায় বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, কারণ নাইট্রেটের সাথে হ্যাঁ আচ্ছা এখানে দেখো ওই যে ফন্ট একটু বড় করে দিয়েছে এই জন্য সমস্যা হচ্ছে, আমি এটাকে ছোট করে দিচ্ছি আবার, পেজটাকে একটু বড় করে দিয়েছি এই জন্য লেখাগুলো একটু উপরে একটা চলে আসছে। এখন ঠিক আছে। তাহলে এখন লেড নাইট্রেট, আমরা লেড থাকতো, লেড বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইডের সাদা বর্ণ পদক্ষেপ তৈরি করবো। তাহলে পদক্ষেপটা কার জন্য আসে আমরা নিশ্চিত হতে পারতাম না বলে আমরা বেরিয়াম ক্লোরাইডকে ব্যবহার করবো না, বেরিয়াম নাইট্রেটকে ব্যবহার করবো। বুঝছি স্যার এগুলো? জি স্যার। এগুলো আসলে যে ক্লাসের জন্য রেডি করা, তো এই জন্য দলীয় কাজ, জোড়ায় কাজ, অনেক ধরনের কাজ দেওয়া ক্লাসের জন্য রেডি করা। তোমাদের তো আর এরকম জোড়া দেওয়া সম্ভব না, তা তোমরা পারলে এই কাজগুলো করে রাখিও। ফেরাসফেরিকের মধ্যে পার্থক্য, এরপরে সালফেট কার্বন কিভাবে শনাক্ত করা হয়। আচ্ছা এটা কি পারবা কিনা দেখো তো। ন্যাসলার দ্রবণ, কয়েকটা এমসিকিউ দিচ্ছি। অ্যামোনিয়া। ন্যাসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করি আমরা। এটা কি ঠিক আছে? সোডিয়ামটা কি ঠিক আছে? না না, স্যার, আচ্ছা এখানে ভুলে পড়ে গেছে স্যার, এটা অ্যামোনিয়াম হবে না। অ্যামোনিয়াম হবে স্যার, এটা ভুল এখানে চলে গেছে দেওয়ার সময়। হ্যাঁ তাহলে এখানে ওই যে লেখার ফন্ট বড় করছি এই জন্য স্যার, সমস্যাটার জন্য হচ্ছে ওই লেখার ফন্ট বড় করছি এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে, উল্টাপাল্টা চলে আসছে সাইনগুলো, ফন্ট ছোট ছিল তো ফন্ট বড় করছি এই জন্য। অ্যামোনিয়াম অক্সালেট হবে। তাহলে এখানে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করেন অ্যামোনিয়াম অক্সালেটকে ব্যবহার করি আমরা। অক্সালেট। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি, আর 5 মিনিট আছে। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই পার্টটা নিয়ে কোনো প্রশ্ন আছে?